আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচার মাথাচাড়া দেবে, জনসভার বদলে জনগণের কাছে যেতে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান। নির্বাচন কর্মকর্তাদের কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি, জুলাই বিপ্লবের পর ভালো নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য সিইসির। ব্যক্তি কেন্দ্রিক নয়, পরিবেশ রক্ষায় কাঠামোগত সমালোচনা করতে বলেছেন পরিবেশ উপদেষ্টা। নদী রক্ষায় নিরলস ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। এবং অনূর্ধ্ব-17 সাফ ফুটবলের রানার্স আপ বাংলাদেশ, অতিরিক্ত সময়ের শেষ মিনিটে দুর্দান্ত কামব্যাকের পরও ভারতের সঙ্গে টাইব্রেকারে হতাশা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের মধ্যে ঐক্য গড়ে তোলা ও দেশ গঠন হবে বিএনপির আগামী দিনের প্রতিপাদ্য। কুমিল্লা দক্ষিণ বিএনপির সম্মেলনে তারেক রহমান জনসভা না করে জনগণ যেমন দেশ চায় ঐক্যবদ্ধ হয়ে তা করার পরামর্শ দিয়েছেন। দলের সবাইকে জনগণের জন্য কাজ করারও আহ্বান জানান তিনি। জাকিয়া আক্তারের রিপোর্ট। দীর্ঘ 16 বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে অংশ নিতে শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত হন। সম্মেলনে বিএনপির নেতারা বলেন, ধর্ম নিয়ে যারা রাজনীতিতে বিভক্ত করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সভা সম্মেলনের সময় নষ্ট না করে জনগণের ঘরে ঘরে যেতে হবে। এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। আপনাদের প্রত্যেককে 2 জন 3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব, কিভাবে জনগণের সন্তানদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব, কিভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব, কিভাবে দেশের নারীদের আমাদের ক্ষমতায়ন করব, এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, স্বৈরাচারের পুনরাবৃত্তি যেন আর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেশকে যদি গঠন করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হবার আমাদের আর কোনো বিকল্প নাই। যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই বিএনপি, যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী শক্তি। এটিই হচ্ছে আসল কথা, এটিই আমাদের শুরু, এটিই আমাদের শেষ। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সুশৃঙ্খল হয়ে আরও শক্তিশালী হয়ে কাজ করবে এমন আশা ব্যক্ত করেন তারেক রহমান। জাকিয়া আক্তার, চ্যানেল আই। নির্বাচন কর্মকর্তাদের কারো পক্ষে কাজ করার জন্য বা বেআইনি কোনো নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর নির্বাচন কমিশনাররা বলেছেন, খারাপ নির্বাচনের জন্য জুলাই বিপ্লব হয়েছে, তাই ভালো নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন কর্মকর্তা সম্মেলনে মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলেছেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে হবে ইসি কর্মকর্তাদের। নাজিব বেগের রিপোর্ট। আগামী সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা কেমন হবে, চ্যালেঞ্জ কি, সেসব নিয়ে নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলন। শুরুতেই নিজেদের দায়িত্ব পালনের সমস্যা ও কিছু পরামর্শ তুলে ধরেন কর্মকর্তারা। রিটার্নিং অফিসার নিয়োগ করেন, সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করেন। এই রিটার্নিং এবং সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের মাধ্যমে আমাদেরকে নির্বাচনে সরাসরি সম্পৃক্ত করার সুযোগ আছে এবং আমরা বিশ্বাস করি আপনারা এই উদ্যোগটি গ্রহণ করবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিঃসন্দেহে চ্যালেঞ্জিং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনাররা বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যথাযথ ভূমিকা রাখতে হবে তৃণমূলের কর্মকর্তাদের, সহায়তা লাগবে দলগুলোরও। ভালো নির্বাচন করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। নির্বাচনকে যদি বলেন একটা যুদ্ধের মতো, সৈনিককে আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সে দায়িত্ব আপনি নেবেন এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবেন। সিসি বলেন, দায়িত্ব পালনে পক্ষপাতিত্ব করবে না ইসি। আমরা কোনো রকমের কোনো অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেব না। ইনস্ট্রাকশন আমরা দেব,
কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না, আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না। আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক। নির্বাচন নিয়ে ইসির সামনে নানা চ্যালেঞ্জ আসছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ রক্ষায় ব্যক্তিকেন্দ্রিক সমালোচনা বাদ দিয়ে সার্বিক কাঠামো নিয়ে সমালোচনা করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রাজধানী পানি ভবনে বিশ্ব নদী দিবস উপলক্ষে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ডের আয়োজনে যুক্ত হয়ে নদী রক্ষায় ঐক্যবদ্ধ নিরলস প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মোশাহিদ রনির রিপোর্ট। নদী ঘিরে সকল সমাজ সভ্যতার সূত্রপাত হলেও শতাব্দীর পর শতাব্দী অদূরদর্শী দখল দূষণে অস্তিত্ব হারিয়েছে অগুন্তি নদী। তথ্য বলছে দেশের নদীপথের দৈর্ঘ্য 24,000 কিলোমিটার হলেও ব্যবহার উপযোগী রয়েছে 4,000 কিলোমিটারেরও কম। এমন বাস্তবতায় নদী রক্ষায় নিরলস কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভূষিত করা হয় মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ডে। নদী যারা দখলদার তাদের কিন্তু একটা রাজনৈতিক ঐক্য আছে, সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এবি পার্টি কারো কিন্তু কোনো ভেদাভেদ নেই, তারা সবাই এক। সরকারি জায়গা বেসরকারি জায়গা দখল যারা করেন এদের কিন্তু কোনো দল নাই, সব দলেই কিন্তু এই জমি দখল, বালু ক্ষেত্র এরা একত্রিত। 7টা বিভাগের 8টা নদীকে যে দখল দূষণ মুক্ত করার ঘোষণা দিয়েছেন, অন্তত কাজটা শুরু হোক। একটা আমি মনে করি বাংলাদেশের জন্য একটা এক্সাম্পল তৈরি হবে। একটা আমরা বাংলাদেশের অন্য অন্য নদীগুলোকে কীভাবে দখল ও দূষণমুক্ত করতে পারি সেটার আমরা একটা গাইডলাইন পাবো। নদী কেবল জীবন্ত সত্তাই নয়, অজস্র প্রাণের আধারও নদী। আর্থসামাজিক উন্নয়নে তাই নদী রক্ষার বিকল্প নাই। The objective of World Rivers Day is to try and increase awareness of the many values of our rivers, but at the same time it tries to promote greater river stewardship across the globe. নদী রক্ষা যে একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, এটা কিন্তু কারো একক কাজ নয়। এককভাবে সরকার এটাকে করতে পারবে না, এককভাবে সংস্থাও করতে পারবে না। মিনিস্ট্রি থেকে শুরু করে একেবারে নদীর পাড়ের একজন মানুষ, এর মধ্যে যদি একটা চেইন তৈরি করতে পারি তাহলে কিন্তু নদী রক্ষা করতে পারবো। নদী রক্ষা কমিশন এখন পর্যন্ত নদীর পক্ষে একটা মামলা করলো না, সেটা নিয়ে কোনো ভয়েস রেজ কিংবা সিরিয়াস কোনো নদী নিয়ে একটা নদী পথকে উদ্ধার করা কিংবা একটা নদীকে উদ্ধার করা নিয়ে যে সিরিয়াস মুভমেন্টগুলো আমরা লক্ষ্য করি সেগুলো কম, নাই বললে ভুল হবে। দেশের নদী বাঁচানো অত্যন্ত জরুরি। সরকারি উদ্যোগের পাশাপাশি অনেক ব্যক্তি, সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। তারা জনসচেতন সৃষ্টি করেছে, দখল দূষণ রোধে সোচ্চার ভূমিকা পালন করছে, নানাভাবে নদী রক্ষায় ভূমিকা রাখছে। এমন পরিস্থিতিতে কর্মপন্থা ভিন্ন হলেও প্রাণ প্রকৃতি ও নদী রক্ষায় অভিন্ন উদ্দেশ্যে কাজ করার আহ্বান বিশিষ্টজনদের। নদী প্রাণ একটি দেশ এবং বাংলাদেশে কিন্তু আমরা যদি বলি নদীর উপরেই কিন্তু আমরা বেঁচেছিলাম এবং নদী দিয়েই কিন্তু সব কিছু হতো এক সময়। সেই নদীকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে আমরা যে আজকে এটা নিয়ে কথা বলতে হচ্ছে, আজকে এটা নিয়ে নানা ধরনের পরিকল্পনা করতে হচ্ছে এবং একটা বিশাল কিন্তু একটা খরচের ব্যাপারও আছে কিন্তু এখানে। পরিবেশ প্রকৃতিকে নিয়ে যা আমাদের যা করা উচিত না সেই ধরনের কাজগুলোই কিন্তু করে যাচ্ছি আমরা দিনের পর দিন। সুতরাং এই কাজটির থেকে বিরত থাকতে হলে এবং এই কাজটিকে সহনীয় জায়গা আনতে হলে আমাদের কিন্তু একসাথে এগিয়ে আসতে হবে। আমরা আজকে যারা এখানে এসেছি, আমরা যারা আছি এখানে, আমাদের হাতগুলো যেমন এক করতে হবে এবং সারা বাংলাদেশে আমাদের কিন্তু এই বার্তাটা পৌঁছে দিতে হবে যে এই নদী আমাদের, এই নদীকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। পরিবেশের কাজটা কিন্তু কখনোই ব্যক্তির কাজ হতে পারে না, এটা সমাজের জন্য আপনি করবেন। যখনই আপনি ব্যক্তি স্বার্থকে আপনার আন্দোলনের মধ্যে আনবেন তখনই দেখবেন ইস্যুতে আপনি না থেকে আলোচনায় চলে যান। আপনি যেটা করবেন পরিবেশ আন্দোলন করতে গিয়ে সেটা হচ্ছে সিস্টেমের ক্রিটিসিজম। আপনি ব্যক্তিকেন্দ্রিক সমালোচনায় যখনই যাবেন এটা তখনই হবে যখন ব্যক্তি স্বার্থটার ভিতরে ঢুকে যাবে। বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই, প্রকৃতি বার্তা ও রেডিও ভূমি। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা।
অনূর্ধ্ব-17 সাফ ফুটবলের ফাইনালে টাইব্রেকারের স্বপ্নভঙ্গ বাংলাদেশের। টাইব্রেকারে 4-1 গোলে বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্টে টানা পঞ্চম শিরোনামটা জিতেছে ভারত। কলম্বোতে ফাইনালে তৃতীয় মিনিটে ভারতকে এগিয়ে দেন পাঠান দাল্লাল মৌন গ্যাংটে। 25 মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান মানিক। 38 মিনিটে আজলান শহর গোলে আবারও লিড পায় ভারত। 2-1 গোলে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। খেলার শেষ মুহূর্তে নাটকীয়ভাবে বাংলাদেশকে সমতায় ফেরান হাবিব রেদওয়ান। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বাংলাদেশের যুবারা মাত্র একটি গোল করে, বিপরীতে 4 শটের 4টিতে গোল করে জয় উদযাপন করে ভারত। টুর্নামেন্টে এই নিয়ে টানা 7বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক কারখানায় আগুনে পুড়ে মৃত্যুবরণকারী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জানাতুল নাইমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে তার জানাজার নামাজে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এবং মরহুমের সহকর্মী ও স্বজনরা। দায়িত্বরত অবস্থায় সে মৃত্যুবরণ করছে। এই জন্য আমাদের তরফ থেকে যতটা করার আমরা সবই করব। বোন, আপনার কোনো অসুবিধা যেন না হয়, এই জন্য আমরা সব ব্যবস্থা, আপনি আবার আপনার ছেলে যেন কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, ওইগুলি আমরা করব। আমরা সব ব্যবস্থা নিব। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভে অংশ নেওয়া এবং মার্কিন সেনাদের প্রেসিডেন্টের আদেশ অমান্য করতে বক্তব্য দেওয়ার অভিযোগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিল করতে যাচ্ছে। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের বাইরে ইসরায়েল বিরোধী সমাবেশে গুস্তাভো পেট্রো মার্কিন সেনাবাহিনীর সদস্যদের জনগণের দিকে বন্দুক তাক না করার অনুরোধ জানান। প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ অমান্য করারও আহ্বান জানান তিনি। গুপ্তাগোর এমন কর্মকাণ্ডকে বেপরোয়া ও উস্কানিমূলক দাবি করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া পোস্টে জানিয়েছে তার ভিসা বাতিল করা হবে। কৃষি সংবাদ। চাঁদপুরে ইলিশ রক্ষণাবেক্ষণ এবং রফতানির জন্য তৈরি হচ্ছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। তবে এই ইলিশ অবতরণ কেন্দ্র নিয়ে বণিক সমিতি ইলিশ ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। প্রকৃতি সংবাদ। টেকসই উন্নয়নে পর্যটন স্লোগানে সারা দেশে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বরিশালের জেলা প্রশাসন কার্যালয় থেকে র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনায় পর্যটন খাতের উন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন বক্তারা। মংলায় বিশ্ব পর্যটন দিবসে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল পশুরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সুন্দরবন জোনের ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ বিপ্লব কুমার নাথ। পরে পর্যটনের বিকাশে জনসচেতনতা সৃষ্টিতে মংলা পশুর নদীতে ব্যতিক্রমী নৌ র্যালি সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। পরে আলোচনা সভায় পর্যটন খাতকে সমৃদ্ধ করার তাগিদ দিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন বক্তারা। এছাড়াও সাইকেল র্যালি, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বগুড়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আকিজ অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক লিমিটেড। অত্যাধুনিক কারখানার উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের সহধর্মিনী উর্মি মনোয়ারা বেগম। আকিজ ভেঞ্চার চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। আকিজ ভেঞ্চারের সিইও সৈয়দ জহুরুল আলম বলেন, এই নতুন যাত্রায় তাদের কর্মী, কৃষক, ডিস্ট্রিবিউটর, অংশীদাররা বড় ভূমিকা রাখবে। আকিজ ভেঞ্চারের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন, বিজনেস হেড মোহাম্মদ মারুফ আহমেদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সে সময় উপস্থিত ছিলেন। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন।
বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র তুলেছেন আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল। চাকরি ছিল নির্বাচনের মাঠে সাবেক স্পিনার রাজ্জাক। আবারও আমন্ত্রণ। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, কেউ অস্বাভাবিক পরিমাণ চাল মজুত করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। তিনি বলেন, নভেম্বরের শেষের দিকে আমন ধান সংগ্রহ শুরু হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন পরবর্তী নতুন সরকারের জন্য পর্যাপ্ত চাল মজুত রেখে যাবে বর্তমান অন্তর্বর্তী সরকার। চট্টগ্রাম সার্কিট হাউসে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে খাদ্য বান্ধব এবং ওএমএস কর্মসূচি বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মজুদ কেউ অবৈধভাবে যদি করেন, অবৈধ 2-3 প্রকার হতে পারে। একেবারে লাইসেন্স যদি তার না থাকে, অবৈধ হতে পারে, এটাকে ধরার অধিকার আপনার আছে, আইনত অধিকার না, আইনত দায়িত্ব আপনার ধরার। 2 নম্বর হচ্ছে তার কতটুকু মজুদ করবে তার একটা ক্ষমতা আছে, কতদিন রাখবে তার একটা নির্ধারণ করা আছে। এর বাইরে যদি দেন সেটা ধরো আপনার দায়িত্ব। এখানে আমি কিন্তু সকলের উপস্থিতি আমি বলে গেলাম, এই জাতীয় কোনো খবর তরফ থেকে যদি সুনির্দিষ্ট খবর পান, সেই ক্ষেত্রে আপনাকে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দেবে। বিশেষ সাধারণ সভা করেছে বৃহত্তর খুলনা সমিতি ঢাকা। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এম.এস. সালাম। উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি, কোষাধ্যক্ষ মোহাম্মদ আফসার আলী, দপ্তর সম্পাদক লায়ন খান আক্তারুজ্জামান, নির্বাহী সদস্য মোহাম্মদ রিপন তরফদার নিয়ম এবং অন্যরা। ইউনিসেফের সহায়তায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রকাশিত চিলড্রেন্স হেলথ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট হ্যান্ডবুকের প্রকাশনা উৎসব হয়েছে। রাজধানীর সেটজাপ মিলনায়তনে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরি আলম সিদ্দিকী এবং ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ দীপিকা শর্মা। সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন। স্বাগত বক্তৃতা করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার এ.এফ.এম. শাহিদুর রহমান। হ্যান্ডবুকের বিষয়বস্তু উপস্থাপন করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার রুকসানা আহমেদ। বাংলাদেশে পরিবেশ বান্ধব ইন্টেরিয়র ইন্ডাস্ট্রির বিকাশ ও সময়োপযোগী ডিজাইন প্রণয়নের লক্ষ্যে রাজধানীতে প্রথমবারের মতো ডিজাইন অ্যান্ড আই রেভেলেশন কর্মশালা হয়েছে। রাজধানী বসুন্ধরা কনভেনশন হলে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এই আয়োজন করা হয়। ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশের আইডিবির প্রতিষ্ঠাতা শফিকুল আলম শাওনের সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন স্থপতি এনআর খান, বায়েজিদ মাহমুদ খন্দকার, তানিয়া করিম, আশিক ভালকার, সুমাইয়া ইসলাম সহ অন্যরা। কর্মশালায় কার্বন নিঃসরণ কমানো, গ্রিন বিল্ডিং ডিজাইন প্রণয়নে জোর দেন বক্তারা। এটি বৃহৎ শিল্প হিসেবে ইন্টেরিয়র ইন্ডাস্ট্রি আগামীতে দেশকে সমৃদ্ধ করবে বলেও আশাবাদ প্রকাশ ব্যক্ত করেন তারা। কর্মশালায় স্থপতি, ডিজাইনার ও শিক্ষার্থীরা অংশ নেন। কারিগরি শিক্ষার্থীদের মেধা বিকাশে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা উদ্ভাবন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অ্যাসেট প্রকল্পের আওতায় অধ্যক্ষ প্রকৌশলী নিহার রঞ্জন দাসের সভাপতিত্বে প্রতিষ্ঠানে অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ, ইনস্টিটিউটের উপাধ্যক্ষ আরিফা পারভিন সহ সব বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলার খবর।